চাকরির খোঁজে দিল্লি যাচ্ছিলাম। ছেলের ট্রেনে কোটিপতি বিধবা নারী তা যা করলেন তা দেখে মানবতা কেঁদে উঠল। সকালের আনুমানিক বাজছিল 8:30। কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে বরাবরের মতোই প্রচণ্ড ভিড় ছিল। প্ল্যাটফর্মে চাওয়ালাদের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। অনেক শিশু কাঁদছিল, অনেকেই তাদের আত্মীয় স্বজনদের জড়িয়ে ধরে বিদায় জানাচ্ছিলেন। কিন্তু সেই ভিড়ের মাঝে একটি ছেলে একদম চুপচাপ দাঁড়িয়েছিল। তার নাম ছিল বৈভব, বয়স 22 বছর। মুখে সরলতা, চোখে ক্লান্তি আর বুকে একরাশ অধরা স্বপ্ন। তার কাঁধে একটি পুরনো ব্যাগ ঝুলছিল, যাতে 2 জোড়া জামাকাপড় এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র রাখা ছিল। সে বারবার পকেট থেকে টিকিট বের করে দেখছিল, কারণ প্রথমবার সে তার গ্রাম থেকে এত দূরে চাকরির খোঁজে দিল্লি যাচ্ছিল। আসলে তার কাছে এখন এটি ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। 6 মাস আগে তার মা ক্যান্সারের কারণে মারা যান। চিকিৎসা করানোর জন্য সে তার ছোট ঘরটিও বিক্রি করে দিয়েছিল, কিন্তু মাকে বাঁচাতে পারেনি। বাবা আগেই মারা গিয়েছিলেন। এখন পৃথিবীতে তার আর কেউ ছিল না। গ্রামের মানুষ কিছুদিন দুঃখ প্রকাশ করল, তারপর সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেল। কিন্তু বৈভবের জীবন যেন সেখানেই থমকে গিয়েছিল। বেশ কিছুদিন সে মজুরি খোঁজার চেষ্টা করল, কিন্তু সব জায়গায় সে কেবলই হতাশ হলো। তখনই তার ছোটবেলার বন্ধু দিল্লি থেকে ফোন করে বলল যে সেখানে একটি বড় কোম্পানিতে চাকরি পাওয়া যাচ্ছে। ব্যাস সেই আশার ওপর ভর করেই আজ বৈভব স্টেশনে দাঁড়িয়েছিল। তার মুখে ভয়ও ছিল, আবার আশাও ছিল। তখনই ট্রেন আসার ঘোষণা হলো এবং কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে হুড়োহুড়ি পড়ে গেল। মানুষ নিজেদের ব্যাগ তুলে দরজার দিকে ছুটতে লাগলো। ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামল এবং জেনারেল বগির বাইরে প্রচণ্ড ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। বৈভব ভিড়ের মাঝে জায়গা করে নেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু বারবার মানুষ তাকে পিছনে ঠেলে দিচ্ছিল। কোনোভাবে সে দরজার কাছে পৌঁছানোর চেষ্টা করলো, কিন্তু ভেতরে পা রাখার মতো জায়গাটুকুও ছিল না। তার মুখে উদ্বেগ বাড়তে লাগলো। এই ট্রেনটি যদি মিস হয়ে যেত, তবে হয়তো তার আশাও শেষ হয়ে যেত। তখনই পেছন থেকে একটি শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠস্বর ভেসে উঠল, তুমি এই ভিড়ে উঠতে পারবে না। বৈভব পিছন ফিরে তাকালো এবং কিছুক্ষণের জন্য তাকিয়েই রইল। তার সামনে আনুমানিক বছর 25 বছরের এক অত্যন্ত সুন্দর ও ধনী নারী দাঁড়িয়েছিলেন। সাদা সিল্কের শাড়ি, চোখে হালকা চশমা, মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। তার সঙ্গে 2 জন বডিগার্ড এবং একজন চাকরও ছিল। বৈভব ঘাবড়ে গেল। সে আস্তে করে বলল, চেষ্টা করে দেখব ম্যাডাম। নারীটি কিছু সময় তার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে রইলেন, যেন তিনি তার ভেতরের কষ্টটা পড়তে পারছিলেন। তারপর তিনি তার বডিগার্ডকে বললেন, একে আমার কোচে বসিয়ে দাও। বৈভব চমকে গেল। সে সঙ্গে সঙ্গে না করে বলল, না ম্যাডাম, আমি ঠিক আছি। কিন্তু নারীটি শান্ত কণ্ঠে বললেন, আমি বললাম না, বসিয়ে দাও। বৈভব আর কিছু বলতে পারল না এবং পরের মুহূর্তেই সে এসি ফার্স্ট ক্লাসের এক চমৎকার বগিতে বসা ছিল। তার জীবনে হয়তো এই প্রথমবার এমনটি ঘটেছিল যে সে এত দামি কোনো জায়গায় বসেছে। ঠান্ডা বাতাস, নরম আসন, চকচকে জানালা, সব কিছুই তার কাছে একটা স্বপ্নের মতো লাগছিল। সে বারবার তার পুরনো জামাকাপড়ের দিকে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন সে এখানে বসার যোগ্য নয়। তখনই নারীটি জিজ্ঞেস করলেন, নাম কি তোমার? সে আস্তে করে উত্তর দিল, জি বৈভব। নারীটি আবার জিজ্ঞেস করলেন, দিল্লি কেন যাচ্ছ? এই প্রশ্নের পর কিছুক্ষণের জন্য তার চোখ নিচু হয়ে গেল। তারপর সে ধীরে ধীরে তার পুরো গল্পটা বলে দিল। মায়ের অসুস্থতা, ঘর বিক্রি হওয়া, বেকারত্ব, একাকিত্ব, সবকিছু। নারীটি কিছু না বলে শুনছিলেন, কিন্তু তার চোখে ধীরে ধীরে জল জমে উঠছিল। গল্প শেষ হওয়ার পর কিছুক্ষণ নীরবতা নেমে এলো। তারপর নারীটি জানালার দিকে তাকিয়ে বললেন, তোমার বয়স আমার ছেলের মতোই হতো। বৈভব অবাক হয়ে তার দিকে তাকালো। নারীটির চোখ ভিজে উঠেছিল। তিনি নিচু স্বরে বললেন, 2 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আমার স্বামী এবং আমার ছেলে দুজনই চলে গেছে। সেই দিনের পর এই পৃথিবীতে শুধু আমি আর আমার মেয়ে রয়ে গেছি। বৈভবের মন ভরে এলো। প্রথমবার সে অনুভব করল যে সামনে বসা এই ধনী নারীটি ভেতর থেকে কতটা একা। নারীটি হালকা হাসির সঙ্গে বললেন, ভালো কথা। আমার নাম সঙ্গীতা আর আমার মেয়ের নাম সোনিয়া। সে দিল্লিতে আমার সাথেই থাকে। সোনিয়ার নাম শুনতেই কেন জানি না বৈভবের মুখে হালকা হাসি ফুটে উঠল। তখনই চাকর খাবার নিয়ে এলো। নানা রকম দামি খাবার দেখে বৈভব ইতস্তত করতে লাগলো। সে আস্তে করে বলল, ম্যাডাম, আমার খিদে নেই। সঙ্গীতা হাসলেন এবং বললেন, গরিব মানুষের সবচেয়ে বড় অভ্যেস কি জানো? সে ক্ষুধার্ত থাকার পরও বলে যে তার ক্ষুধা নেই। বৈভবের চোখ নিচু হয়ে গেল। সঙ্গীতা খাবারটি তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, খাও।
তার সেই একটি শব্দে এমন এক মমতা ছিল যে বৈভব নিজেকে আটকে রাখতে পারল না। সে খাবার খেতে লাগলো। হয়তো অনেক দিন পর তার পেট ভরছিল। ট্রেনটি এখন শহর, মাঠ এবং সেতু পার হয়ে এগিয়ে চলছিল। জানলা দিয়ে আসা রোদ পুরো কেবিনে ছড়িয়ে পড়ছিল। তখনই হঠাৎ ট্রেনটি জোরে একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। পুরো বগিটা কেঁপে উঠল। বাইরে মানুষের চিৎকারের আওয়াজ আসতে লাগলো। বৈভব ঘাবড়ে গেল। তখনই সঙ্গীতার বডিগার্ড দ্রুত ভেতরে এসে বলল, ম্যাডাম, সামনে কিছু লোক লাইনে পাথর রেখে দিয়েছে, মনে হচ্ছে ডাকাতির চেষ্টা। এটি শুনতেই পরিবেশ বদলে গেল। তখনই হঠাৎ বগির দরজা জোরে খুলে গেল এবং 4 জন দুষ্কৃতী ভেতরে ঢুকে পড়ল। তাদের হাতে অস্ত্র ছিল। এক দুষ্কৃতী চেঁচিয়ে বলল, যা কিছু আছে বের কর। দ্বিতীয় দুষ্কৃতীর নজর সরাসরি সঙ্গীতার হীরের হাড়ের ওপর গেল এবং সে তার দিকে এগিয়ে যেতে লাগল। কিন্তু পরের মুহূর্তেই এমন কিছু ঘটল যা সবাইকে চমকে দিল। বৈভব হঠাৎ উঠে সঙ্গীতার সামনে এসে দাঁড়িয়ে গেল। তার শ্বাস দ্রুত চলছিল, কিন্তু চোখে কোনো ভয় ছিল না। সে কাঁপানো গলায় বলল, ম্যাডামকে হাত দেবেন না। দুষ্কৃতীটি জোরে হেসে উঠল এবং বৈভবকে ধাক্কা দিল। বৈভব নিচে পড়ে গেল। তার ঠোঁট থেকে রক্ত ফেটে বেরোলো, কিন্তু সে আবার উঠে দাঁড়ালো। সে আবার একই কথা বলল, আগে আমাকে মারো। পুরো বগি স্তব্ধ হয়ে গেল। সঙ্গীতার চোখ কপালে উঠে গেল। তার হঠাৎ নিজের ছেলের কথা মনে পড়ে গেল। দুষ্কৃতীটি রেগে গিয়ে বন্দুক বের করে বৈভবের মাথায় তাক করতে যাবে, তখনই বাইরে থেকে পুলিশের আওয়াজ আসতে লাগলো। দুষ্কৃতীরা ঘাবড়ে গেল এবং দ্রুত পালিয়ে গেল। কিছু সেকেন্ডের মধ্যেই সব শান্ত হয়ে গেল, কিন্তু বৈভব তখনও কাঁপছিল। সঙ্গীতা ধীরে ধীরে তার কাছে এলেন। তার চোখে জল ছিল। তিনি কাঁপানো গলায় জিজ্ঞেস করলেন, তুমি আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেললে কেন? বৈভব হালকা হাসির সঙ্গে বলল, আমার মা বলতেন, নারীর সম্মান রক্ষাকারী মানুষ কখনো ছোট হয় না। এটি শুনতেই সঙ্গীতার চোখ দিয়ে জল বইতে লাগলো। তার জীবন এবং তার মেয়ে সোনিয়ার দুনিয়া চিরতরে বদলে দিতে চলেছে। দিল্লি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে আসছিল। জানালার বাইরে বড় বড় ফ্লাইওভার, চকচকে রাস্তা আর উঁচু উঁচু ইমারত দেখে বৈভব বারবার বাইরে তাকাচ্ছিল। তার জন্য এসব একেবারেই নতুন ছিল। ট্রেনটি ধীরে ধীরে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে এসে থামল এবং প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড় জমে গেল। মানুষ দ্রুত নামতে লাগল, কিন্তু বৈভব তার আসনে চুপচাপ বসে রইল। তার মুখে হালকা উদ্বেগ পরিষ্কার দেখা যাচ্ছিল, কারণ সে প্রথমবার এত বড় শহরে এসেছে এবং সে বুঝতে পারছিল না যে এখন আগে কি করতে হবে। তখনই সঙ্গীতা তার দিকে তাকিয়ে বললেন, চলো আমার সাথে। বৈভব চমকে গেল। সে সঙ্গে সঙ্গে বলল, না ম্যাডাম, আমি কোনো সস্তা হোটেলে থেকে যাব। সঙ্গীতা হালকা হেসে বললেন, দিল্লি কোনো ছোট শহর নয়, এখানে কত ভালো ভালো মানুষ হারিয়ে যায়। তুমি এখন কোনো হোটেলে যাবে না। বৈভব আর কিছু বলতে পারল না এবং পরের মুহূর্তেই সে সঙ্গীতার সাথে স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা একটি বড় কালো গাড়িতে বসে পড়ল। গাড়িটি দিল্লির চওড়া রাস্তায় এগিয়ে চলতে লাগল। বৈভব জানালা দিয়ে বাইরে তাকিয়ে সব কিছু অবাক হয়ে দেখতে লাগল। কিছুক্ষণ পর গাড়িটি একটি বিশাল বাংলোর সামনে গিয়ে থামল। বাংলোর বাইরে বড় বড় গাছ ছিল, ভেতরে সুন্দর বাগান এবং ফোয়ারা লাগানো ছিল। বৈভব জীবনে প্রথমবার এত বিলাসবহুল বাড়ি দেখেছিল। তার বুক দুরু দুরু করতে লাগলো। তখনই গেট খুলে গেল এবং একটি মেয়ে দ্রুত বাইরে এলো। তার বয়স আনুমানিক 22 বছর হবে। লম্বা খোলা চুল, ফর্সা মুখ আর বড় বড় চোখ। হালকা গোলাপি রঙের স্যুট পরে সে যেন কোনো সিনেমার নায়িকার মতো লাগছিল। বৈভব কিছুক্ষণ তার দিকে তাকিয়েই রইল। মেয়েটি সোজা সঙ্গীতার কাছে পৌঁছে বলল, মাম্মি, আপনি ঠিক আছেন তো? আমি খবর দেখেছি ট্রেনে ডাকাতি হয়েছে। সঙ্গীতা হাসলেন এবং বললেন, আমি ঠিক আছি সোনা, যদি এই ছেলেটি না থাকতো তবে হয়তো আজ অনেক বড় বিপদ হয়ে যেত। মেয়েটি অবাক হয়ে বৈভবের দিকে তাকালো। তার চোখ কিছু সেকেন্ডের জন্য বৈভবের চোখে থমকে গেল, আর কেন জানি না বৈভব সঙ্গে সঙ্গে চোখ নিচু করে নিল। সঙ্গীতা বললেন, সোনিয়া, এ হলো বৈভব, আর বৈভব, এ আমার মেয়ে সোনিয়া। সোনিয়া হালকা হাসির সঙ্গে বলল, থ্যাংক ইউ, আপনি মাম্মিকে সাহায্য করেছেন। বৈভব ঘাবড়ে গেল। সে আস্তে করে বলল, আমি তেমন বিশেষ কিছু করিনি। তখনই সঙ্গীতা চাকরদের বললেন, বৈভবের জিনিসপত্র ভেতরে রাখো। আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। বৈভব একেবারে চমকে গেল। না ম্যাডাম, আমি এখানে কিভাবে থাকতে পারি? কিন্তু সঙ্গীতা তার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে বললেন, তুমি কোথাও যাবে না। যতক্ষণ না তুমি চাকরি পাচ্ছ, তুমি এই বাড়িতেই থাকবে। বৈভবের চোখ ফেটে জল এলো। সে জীবনে প্রথমবার কারোর কাছ থেকে এমন আপনত্ব পেয়েছিল।
সে চুপচাপ ভেতরে চলে গেল। বাংলোর ভেতরে চাকচিক্য দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। বড় বড় পেইন্টিং, দামি সোফা, মার্বেলের মেঝে, সব কিছু একটা স্বপ্নের মতো লাগছিল। চাকর তাকে ওপরের ঘরে নিয়ে গেল। ঘরটি এত বড় ছিল যে তাতে তার পুরো গ্রামের বাড়িটা ধরে যেত। বৈভব আস্তে করে বিছানায় বসল এবং তার চোখের সামনে হঠাৎ তার মায়ের মুখটি ভেসে উঠল। মা যদি আজ বেঁচে থাকতেন তবে হয়তো খুব খুশি হতেন। ঠিক সেই সময় দরজায় হালকা টোকা পড়ল। বৈভব দরজা খুলতেই সামনে সোনিয়া দাঁড়িয়েছিল। তার হাতে খাবারের ট্রে ছিল। সে হেসে বলল, নিচে সবাই ব্যস্ত আছে, তাই আমি খাবার নিয়ে এলাম। বৈভব ঘাবড়ে গেল। সে সঙ্গে সঙ্গে ট্রেটি হাতে নিল এবং বলল, আপনার কষ্ট করার কি দরকার ছিল? সোনিয়া ঘরের ভেতরে এলো এবং চারদিকে তাকাতে লাগলো। তারপর হালকা ঠাট্টা করে বলল, মনে হচ্ছে তোমার এখনও বিশ্বাস হচ্ছে না যে তুমি দিল্লির এত বড় বাংলোতে আছো? বৈভব হালকা হাসল। সত্যি বলতে আমার ভয় লাগছে। সোনিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, ভয় কিসের? বৈভব কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি এটি স্বপ্ন হয় আর সকালে চোখ খুললেই সব শেষ হয়ে যায়। সোনিয়া প্রথমবার তার কথা শুনে চুপ হয়ে গেল, কারণ সে প্রথমবার কোনো ছেলের চোখে এত সততা দেখেছিল। সে নিচু স্বরে বলল, তুমি খুব আলাদা। বৈভব কিছু বুঝতে পারল না। তখনই নিচ থেকে সঙ্গীতার আওয়াজ এলো, সোনিয়া নিচে এসো। সোনিয়া যেতে লাগলো, কিন্তু দরজার কাছে পৌঁছে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল, কাল আমি তোমাকে দিল্লি ঘুরিয়ে দেখাবো। বৈভব শুধু তাকে যেতে দেখল। পরদিন সকালে বৈভব তাড়াতাড়ি উঠে পড়ল। সে প্রথমবার এত নরম বিছানায় রাত কাটিয়েছে। নিচে এসে দেখল সোনিয়া বাগানে বসে চা খাচ্ছে। হালকা রোদ তার মুখে পড়ছিল এবং তাকে অত্যন্ত সুন্দর লাগছিল। সোনিয়া হেসে বলল, গুড মর্নিং গ্রাম্যবাবু। বৈভব হালকা হাসল। তারপর দুজনে একসাথে বসে চা খেতে লাগলো। ধীরে ধীরে কথাবার্তা শুরু হলো। সোনিয়া তাকে গ্রামের কথা জিজ্ঞেস করল, তার মায়ের কথা জিজ্ঞেস করল এবং বৈভব প্রতিটি প্রশ্নের উত্তর অত্যন্ত সততার সঙ্গে দিয়ে গেল। সোনিয়া একনাগাড়ে তার দিকে তাকিয়ে রইল, কারণ সে তার জীবনে প্রথমবার এত সরল এবং সৎ মানুষ দেখেছে। দিল্লির বড় বড় ধনী ছেলেরা সবসময় তার পেছনে ঘুরত, কিন্তু তাদের চোখে সে কেবলই লোক দেখানো ভাব দেখতে পেত। অথচ বৈভবের চোখে সে একটা পরিষ্কার মন দেখতে পাচ্ছিল। সেই দিনই সোনিয়া তাকে দিল্লি ঘোরাতে নিয়ে গেল। দুজনে ইন্ডিয়া গেট গেল, বড় বড় মলে গেল, রাস্তার ধারে ফুচকা খেলো এবং সারা দিন একসাথে ঘুরে বেড়ালো। ধীরে ধীরে দুজনে প্রাণ খুলে হাসতে লাগলো। সন্ধে হতে হতে এমন মনে হতে লাগলো যেন দুজনে একে অপরকে বহু বছর ধরে চেনে। কিন্তু সেই সন্ধ্যায় যখন দুজনে ফিরে বাংলোয় পৌঁছালো, তখন ড্রয়িং রুমে বসা এক ব্যক্তি তাদের দিকে কটমট করে তাকিয়েছিল। তার বয়স আনুমানিক 50 বছর ছিল। চোখে অহংকার এবং মুখে রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। সঙ্গীতা তাকে দেখে অস্বস্তি বোধ করতে লাগলেন। সোনিয়ার মুখও থমথমে হয়ে গেল। বৈভব কিছু বুঝতে পারল না। তখনই সেই লোকটি রেগে বলল, এই সেই ছেলে যাকে তুমি বাড়ি নিয়ে এসেছ? সঙ্গীতা শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, এর নাম বৈভব। লোকটি হাসতে লাগলো এবং বলল, একটা গরিব ছেলেকে বাড়িতে রেখে কি প্রমাণ করতে চাও? তখনই সোনিয়া রেগে বলল, ব্যাস করুন বিক্রম আঙ্কাল। কিন্তু সেই লোকটি আরও রেগে গেল, কারণ আসলে সেই লোকটি ছিল বিক্রম মালহোত্রা, সঙ্গীতার প্রয়াত স্বামীর বিজনেস পার্টনার, যে বহু বছর ধরে এই পরিবারের সম্পত্তির ওপর নজর টিকিয়ে রেখেছিল। আর সে চাইতো যেন সোনিয়ার বিয়ে তার ছেলের সঙ্গে হয়, যাতে পুরো সম্পত্তি তার হাতে চলে আসে। কিন্তু এখন হঠাৎ বৈভবের আশায় সে বিপদের গন্ধ পাচ্ছিল। সে বৈভবকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং কটাক্ষ করে বলল, খোকা, দিল্লিতে বড় বড় স্বপ্ন নিয়ে অনেক মানুষ আসে, কিন্তু নিজের যোগ্যতা খুব তাড়াতাড়ি মনে পড়ে যায়। বৈভব চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু সোনিয়া এটি সহ্য করতে পারল না। সে প্রথমবার কারো সামনে উঁচু গলায় বলল, বৈভব এই বাড়ির অতিথি, আর কেউ তাকে অপমান করবে না। পুরো ঘর শান্ত হয়ে গেল। সঙ্গীতা অবাক হয়ে তার মেয়ের দিকে তাকাতে লাগলেন, কারণ তারা প্রথমবার সোনিয়াকে কারো জন্য এত রাগ করতে দেখলেন। অন্যদিকে বিক্রমের চোখে হিংসে নেমে এসেছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে বৈভব এখন আর শুধু একজন অতিথি নয়, সে ধীরে ধীরে এই বাড়ির সবার মনে জায়গা করে নিয়েছে। এই বিষয়টি আগামী দিনগুলোতে এক মস্ত বড় ঝড় তুলতে চলেছিল। পরের কয়েকদিনে বৈভব সেই বাড়ির একটি অংশ হয়ে উঠল। সকাল হতেই সোনিয়া তাকে পুরো বাংলোয় খুঁজতে থাকত। কখনো তাকে বাগানে গাছের যত্ন নিতে দেখত, তো কখনো চাকরদের সাহায্য করতে। সঙ্গীতাও ধীরে ধীরে বৈভবকে নিজের ছেলের মতো মানতে শুরু করেছিলেন, কারণ এত বড় বাড়িতে বহু বছর পর কারুর সত্যিকারের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল।
বৈভব সবার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলতো, চাকরদের সঙ্গে মাটিতে বসে খাবার খেয়ে নিত এবং প্রয়োজন পড়লে নিজেই কাজ করতে লেগে যেত। এসব দেখে সোনিয়ার মনে তার জন্য সম্মান আরও বেড়ে যাচ্ছিল। এক সন্ধ্যায় হালকা সোনালি রোদ পুরো বাগানে ছড়িয়েছিল। সোনিয়া দোলনায় বসেছিল এবং বৈভব কাছের একটি চেয়ারে চুপচাপ আকাশ দেখছিল। তখনই সোনিয়া হঠাৎ জিজ্ঞেস করল, বৈভব, যদি তুমি চাকরি পেয়ে যাও তবে কি তুমি এখান থেকে চলে যাবে? বৈভব কিছুক্ষণ চুপ রইল, তারপর হালকা হাসির সঙ্গে বলল, আমাকে তো একদিন না একদিন যেতেই হবে, আমি এখানে সারা জীবন তো থাকতে পারি না। সোনিয়ার মুখ হঠাৎ ভার হয়ে গেল। সে চোখ নিচু করে নিল এবং নিচু স্বরে বলল, যদি কেউ তোমাকে আটকে রাখে? বৈভব তার দিকে তাকাতে লাগলো, কিন্তু সোনিয়া সঙ্গে সঙ্গে উঠে সেখান থেকে চলে গেল। সেই রাতে বৈভব অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারল না, কারণ প্রথমবার তার মনে হলো যে সোনিয়া তার জন্য শুধু একজন বন্ধু নয়। ওদিকে অন্যদিকে বিক্রম মালহোত্রার রাগ বেড়েই চলছিল। সে তার ছেলে করণকে ডেকে বলল, ওই গ্রামের ছেলেটি আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। করণও ছিল এক অহংকারী ও বকে যাওয়া ছেলে, যে ছোটবেলা থেকেই সোনিয়াকে নিজের হবু স্ত্রী ভাবত। করণ রেগে বলল, ড্যাড, আপনি চিন্তা করবেন না, আমি নিজেই ওকে ওর যোগ্যতা মনে করিয়ে দেব। পরের দিন সঙ্গীতা বৈভবকে তাদের অফিসে যাওয়ার জন্য বললেন। আসলে তিনি চাইলেন যে বৈভব তাদের ব্যবসায় কাজ শিখুক, যাতে সে একটি ভালো চাকরি পেতে পারে। বৈভব প্রথমবার এত বড় কর্পোরেট অফিসে গেল। সেখানে সবাই তার দিকে অবাক হয়ে তাকাচ্ছিল, কারণ সঙ্গীতা নিজেই তাকে নিজের সাথে নিয়ে এসেছিলেন। সেই সময় করণও সেখানে পৌঁছে গেল। সে সবার সামনে বৈভবকে আটকে বলল, ওই গেয়ভূত, আমার জন্য এক কাপ কফি নিয়ে আয় তো। পুরো অফিস শান্ত হয়ে গেল। বৈভব বুঝতে পারল যে করণ ইচ্ছে করেই তাকে অপমান করছে, কিন্তু সে শান্ত গলায় বলল, আমি এখানে কাজ শিখতে এসেছি, চাকর হতে নয়। করণ জোরে হেসে উঠল এবং বলল, তোর যোগ্যতা এইটুকুই। তখনই পেছন থেকে সোনিয়ার কণ্ঠস্বর শোনা গেল, ব্যাস অনেক হয়েছে করণ। সবাই পিছন ফিরে তাকালো। সোনিয়ার রেগে সেখানে দাঁড়িয়েছিল। সে সোজা বৈভবের কাছে এলো এবং বলল, কারোর দারিদ্র্য নিয়ে মজা ওড়ানো মানুষগুলো নিজেরা ভেতর থেকে খুব দরিদ্র হয়। করণের মুখ শুকিয়ে গেল, কারণ প্রথমবার সোনিয়া অন্য কোনো ছেলের জন্য তাকে সবার সামনে অপমান করেছিল। সেই দিনের পর করণ এবং বিক্রম দুজনেই বৈভবকে ঘৃণা করতে লাগল। কিন্তু অন্যদিকে সোনিয়া এবং বৈভব একে অপরের আরও কাছাকাছি আসতে লাগল। দুজনে একসাথে অফিসে যেত, একসাথে ফিরত, কখনো রাস্তার ধারে চা খেত, তো কখনো সন্ধ্যায় লং ড্রাইভে বেরিয়ে পড়ত। বৈভবের সরলতা সোনিয়ার মন ছুঁয়ে গিয়েছিল, অথচ বৈভবের এখনও বিশ্বাস হতো না যে এত ধনী এবং সুন্দরী একটি মেয়ে তার কাছাকাছি আসতে পারে। একদিন সন্ধ্যার সময় দুজনে ইন্ডিয়া গেটের কাছে বসেছিল। হালকা বাতাস বইছিল, চারপাশের মানুষ ঘুরে বেড়াচ্ছিল। তখনই সোনিয়া আস্তে করে জিজ্ঞেস করল, বৈভব, তোমার কি কখনো প্রেম হয়েছে? বৈভব হাসল এবং বলল, আমার মতো গরিব ছেলেদের ভালোবাসার অধিকার কোথায় থাকে সোনিয়া? সোনিয়া তার চোখের দিকে তাকিয়ে বলল, যদি কোনো ধনী মেয়ে কোনো গরিব ছেলেকে ভালোবেসে ফেলে তবে? বৈভব চমকে গেল, তার বুক দ্রুত কাঁপতে লাগল। সে কিছু বলতে পারার আগেই সোনিয়া কাঁপানো গলায় বলল, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। বৈভব যেন পাথর হয়ে গেল। তার মনে হলো হয়তো সে স্বপ্ন দেখছে। সোনিয়ার চোখে জল এসে গিয়েছিল। সে বলল, জানি না কখন আর কিভাবে, কিন্তু এখন তোমাকে ছাড়া ভয় লাগে। বৈভবের চোখেও জল এলো। সে আস্তে করে বলল, কিন্তু আমি তোমার যোগ্য নই। সোনিয়া সঙ্গে সঙ্গে বলল, ভালোবাসার যোগ্যতা দেখে হয় না বৈভব। আর পরের মুহূর্তেই সে বৈভবের হাত ধরে নিল। দুজনের চোখেই জল ছিল, কিন্তু সেই জল ছিল আনন্দের। তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে কিছু দূরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতরে বসে থাকা করণ এসব কিছু দেখে ফেলেছে। তার মুখ রাগে লাল হয়ে গেল। পরের দিনই বিক্রম এবং করণ সঙ্গীতার কাছে পৌঁছালো। বিক্রম রেগে বলল, তোমার মেয়ে ওই ছেলের ভালোবাসায় পাগল হয়ে গেছে। সঙ্গীতা একদম চমকে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে সোনিয়াকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, এটা কি সত্যি? সোনিয়া না ভয় পেয়ে বলল, হ্যাঁ মাম্মি, আমি বৈভবকে ভালোবাসি। ঘরে নীরবতা নেমে এলো। বিক্রম জোরে হেসে উঠল এবং বলল, দেখলে, আমি বলেছিলাম না এই ছেলেটি সম্পত্তির জন্য এখানে এসেছে? বৈভব সঙ্গে সঙ্গে বলল, না স্যার, আমি কখনো এমনটা ভাবিনি। কিন্তু বিক্রম চেঁচিয়ে উঠল, চুপ! গরিব মানুষ সব সময় ধনীদের টাকার উপর নজর রাখে। এটি শুনতেই সোনিয়া রেগে বলল, বাস আঙ্কেল, বৈভব তেমন নয়।
কিন্তু বিক্রম সঙ্গীতাকে উস্কানি দিতে শুরু করলো। সে বলল, আজ যদি তুমি একে বাড়ি থেকে না বের করো তবে কাল পুরো সম্পত্তি এর নামে হয়ে যাবে। সঙ্গীতা ভেতর থেকে ভেঙে পড়তে লাগলেন, কারণ একদিকে ছিল তার মেয়ের সুখ আর অন্যদিকে সমাজের ভয়। সেই রাতে বৈভব চুপচাপ তার ব্যাগ প্যাক করতে লাগলো। তার চোখে জল ছিল। তখনই পেছন থেকে সোনিয়া এলো। সে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, তুমি চলে যাচ্ছ? বৈভব ভারী গলায় বলল, আমি তোমার জীবন নষ্ট করতে পারি না। সোনিয়া তার হাত ধরে বলল, আমার জীবন তো তুমি। বৈভবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু তখনই ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা সঙ্গীতা দুজনের সব কথা শুনে ফেললেন। তার চোখেও জল এসে গেল, কারণ তিনি প্রথমবার অনুভব করলেন যে এই সম্পর্ক লোভের নয়, বরং সত্যিকারের ভালোবাসার। পরের দিন সকালে সঙ্গীতা পুরো পরিবারকে হলে ডাকলেন। বিক্রম এবং করণও সেখানে উপস্থিত ছিল। সঙ্গীতা ধীরে ধীরে বৈভবের কাছে এলেন এবং সবার সামনে তার হাত ধরে নিলেন। তারপর তিনি বললেন, আমি জীবনে অনেক ধনী মানুষ দেখেছি, কিন্তু এত সৎ মানুষ প্রথমবার দেখলাম। আমার মেয়ে যদি কাউকে বিয়ে করে তবে শুধু বৈভবকেই করবে। এটি শুনতেই সোনিয়া আনন্দে কেঁদে ফেলল, আর বিক্রম এবং করণের মুখ শুকিয়ে গেল। বৈভবের চোখে জল ছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে ছেলের কাছে কখনো থাকার মতো ঘর ছিল না, আজ সেই এক কোটিপতি পরিবারের অংশ হতে চলেছে। সেই সন্ধ্যায় পুরো বাংলোয় খুশি ফিরে এলো। বাগান সাজানো হলো, আলো জ্বালানো হলো এবং সোনিয়া হালকা গোলাপি রঙের স্যুটে বৈভবের সামনে দাঁড়িয়ে হাসছিল। বৈভব তার দিকে তাকিয়েই রইল, কারণ জীবন প্রথমবার তাকে শুধু কষ্ট দেয়নি, বরং সত্যিকারের ভালোবাসাও দিয়েছে। আর হয়তো একেই ভাগ্য বলে, যখন একটি একা গরিব ছেলে চাকরির খোঁজে ট্রেনে সফর করে এবং গন্তব্য তাকে শুধু চাকরিই দেয় না, বরং পুরো একটি পরিবার এবং সত্যিকারের ভালোবাসা উপহার দেয়।